1946-এর 16ই আগস্টের কথা মনে আছে? ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি নাকি। শুনলাম এটা নিয়ে নাকি একটা মুভি হচ্ছে, আর এই মুভিটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি। বলছে কলকাতা নাকি পাকিস্তানের অংশ হতে চলেছিল। এটা কি আদৌ সত্যি? আমি তো তেমন কিছু শুনিইনি কখনো। কে ছিল সেই মানুষ যিনি শেষমেশ কলকাতাকে পাকিস্তান হতে দেননি? ঠিকই শুনেছ, উনি গোপাল মুখার্জি। 18ই আগস্ট থেকে হিন্দু প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন, প্রায় কচু কাটা করে ফেলেছিলেন ষড়যন্ত্রকারীদের। তার নাম যদিও আমাদের পাঠ্য বইয়ে নেই, কেন কে জানে, কোনো পলিটিক্যাল এজেন্ডা হবে হয়তো। তুই বলছিস নায়ক হতে হলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাগবে? ইতিহাস বইয়ে যাদের নাম পড়িস সবাই কি একেবারে ডিগ্রিধারী? হ্যাঁ, আস্তে আস্তে, তোমরা তো একেবারে নিউজ চ্যানেলের ডিবেট লাগিয়ে দিলে। আমি বলি, শোনো তাহলে। তোমরা জানো না সেই কথা, আমি তখন অনেকটাই ছোট। আমার বাবা বলতেন কলকাতা নাকি বেঁচে আছে কারণ গোপাল মুখার্জি অস্ত্র ধরেছিলেন। তার পরিবার পূর্ববঙ্গের চুয়াডাঙ্গা থেকে এসেছিল। 1913-তে জন্ম, 2005-এ উনি মারা যান। কিন্তু আজও তার নাম সেইভাবে কেউ বলে না। দিনটা ডিরেক্ট অ্যাকশন ডে। শহরটা যখন জ্বলছিল তখন গোপালবাবু শুধু নিজেই অস্ত্র ধরেননি, একটা পুরো কাঠামো তৈরি করে ফেলেছিলেন। হিন্দু পাড়াগুলোতে সংগঠিত আত্মরক্ষা শুরু হয়। তোমরা শুধু কলকাতার কথা বলছো, কিন্তু নোয়াখালীতে কি হয়েছিল? ডাইরেক্ট অ্যাকশন ডে, এরপর তো ওখানে দাঙ্গা ছড়িয়ে পড়ে, কম লোক মরেছিল। নোয়াখালীর দাঙ্গার কথা বললেই তো লোকে বলে ওসব নাকি পাতি সাজানো গল্প। আমি যতদূর জানি নোয়াখালীর দাঙ্গা শুরু হয় 11ই অক্টোবর 1946 সাল। যদিও অনেক আগে থেকে এর প্ল্যানিং প্লটিং চলছিল। তখনকার আমলে মুসলিম লীগের উস্কানিতে আর কলকাতায় মুসলমানদের মৃত্যুর প্রতিশোধ নিতে সেখানে হিন্দুদের ওপর ভয়ঙ্কর হামলা হয়। চাকরিতে প্রবেশে বাধা, মুসলমানদের আর্থিক দুরবস্থা, আর একটা গুজব জমিদারেরা নাকি মুসলিম ছেলেকে বলি দিতে চেয়েছে। এইসব হাবিজাবি মিলিয়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। তাহলে এটা শুধু শহরের নয়, গ্রাম বাংলারও ক্ষত। সেসব তো আছেই, সাথে ইস্টার্ন কমান্ড তখন থেকেই রিপোর্ট পাচ্ছিল নোয়াখালী আর চট্টগ্রামের উত্তেজনা বাড়ছে। বাজারে হাটে কবিরা গান গাইছিল, হিন্দু বিরোধী ছড়া, কবিতা। চারিদিকে এমন অবস্থা যেন দাঙ্গার জন্য মাটি তৈরি হচ্ছে। তাহলে এটা নিয়ে কিন্তু আজ একটা আড্ডা দেওয়াই যায়, বল কি বলিস? চা বলবো নাকি? বিতর্ক জমবে ভালো। ভূতকালের সত্য যদি জীবন্তই না হয় তাহলে আর আলোচনার কি বা মানে? আমি চাই আমরা যেন ভুলে না যাই, যে মেয়েরা কসাইখানায় ঝুলেছিল, যে ছেলেরা আগুনে পুড়েছিল, তাদের জন্যই গোপাল মুখার্জি অস্ত্র ধরেছিলেন। যদি তাই হয় তাহলে আজ আমি কিন্তু প্রশ্ন করব, সাথে শুনব। যদি সত্যিই তিনি ইতিহাসের প্রহরী হন তাহলে তার গল্প আমাদের তুলে আনতেই হবে। তবে হ্যাঁ, আগে ভাগে বলে দিচ্ছি, ভুলভাল গাঁজাখড়ি হলে কিন্তু কেলাবো। গুগল করে দেখলাম গোপাল মুখার্জি শুধু কসাই ছিলেন না, চুয়াডাঙ্গা থেকে আসা পরিবার, 1913-তে জন্ম, বিপ্লবী অনুকূল চন্দ্রের ভাইপো। তার নেতৃত্বেই গঠিত হয়েছিল ভারত জাতীয় বাহিনী, যেখানে হিন্দু, শিখ, ওড়িয়া, বিহারি, ইউপির মানুষ একত্রিত হয়েছিলেন। বাপরে, বিশাল ব্যাপার তো। তবে তুই কি বলতে চাস? এই প্রতিরোধ ছিল নিছকে প্রতিশোধ, নাকি এটা ছিল আত্মরক্ষার এক প্রকার সংগঠিত প্রয়াস? দেখ, যতদূর আমি জানি ডিরেক্ট অ্যাকশন ডে শুধু একটা হরতাল ছিল না, এটা ছিল মুসলিম লীগের পক্ষ থেকে পাকিস্তানের দাবিতে জোরপূর্বক শক্তি প্রদর্শনের কর্মসূচি। কিন্তু কেন এত চরমে গেল ব্যাপারটা? হঠাৎ করে তো কেউ দেশভাগ চায় না। না, এটা হঠাৎ নয়। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতিতেই মুসলিম লীগ তৈরি হয়। তারপর আসে টু নেশন থিওরি। মুসলিম লীগ বলেছিল ধর্মই আসল পরিচয়। হ্যাঁ, আর ক্যাবিনেট মিশনের প্রস্তাবে মুসলিম রাষ্ট্রের দাবি পুরোপুরি ইগনোর করা হয়। তখনই মুসলিম লীগ বলে, সংবিধান নয়, এবার সরাসরি শক্তি দেখাও। তাই 16ই আগস্টের ডিরেক্ট অ্যাকশন ডে,
জিন্না তো তখন বলেছিলেন ভারত ভাগ না হলে ভারত জ্বলবে। সেটা তো একরকম হুমকি, বল? ঠিক তাই। আর কলকাতার মেয়র সৈয়দ মুহাম্মদ উসমান বলেছিলেন, কাফের, তোদের ধ্বংসের আর দেরি নেই, সার্বিক হত্যাকাণ্ড ঘটবেই। আর মুখ্যমন্ত্রী সুরাওয়ার্দী, তিনি কিছু বলেননি? সে বলেছিলেন, তবে ওই নেতা টাইপ আধা কাম আর কি, পলিটিক্সের খেলা। তিনি কার্যত মুসলিম জনতাকে আশ্বাস দিয়েছিলেন তাদের কিছুই হবে না। প্রশাসনও চুপ ছিল আর শহর চলতে শুরু করেছিল। চ্যাটজিপিটিতে দেখছিলাম ওই সময় নাকি সিনেমা হল, দোকান, বাড়ি সব পড়ছিল, আর তখনই গোপাল মুখার্জি অস্ত্র ধরেন। তাহলে তিনি কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন? না, প্রতিশোধ নয়, আত্মরক্ষা, শহরটাকে রক্ষা করা। মুসলিম লীগের পরিকল্পনা ছিল কলকাতাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার, কিন্তু গোপাল সেটা আটকান। 18ই অগস্ট থেকেই গোপাল একটি বাহিনী গঠন করেন। তার বাহিনী মুসলিম দাঙ্গাবাজদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়, কিন্তু নারী আর শিশুদের স্পর্শ করা হয়নি। 3 দিন ধরে কলকাতা জ্বলেছে, কিন্তু 20 আগস্টের মধ্যে মুসলিম লীগ পিছু হটতে বাধ্য হয়। সোহরাওয়ার্দী নিজেই গোপাল মুখার্জির কাছে শান্তির আবেদন করেন। এটা কি ইতিহাসের এক উপেক্ষিত অধ্যায় নয়? কত বোরিং জিনিসের চুলচেরা বিশ্লেষণ দিয়ে রাখে আমাদের বই, আর এদিকে আমাদের পাঠ্য বইয়ে এইসবের নামগন্ধই নেই। তোমরা ঠিকই বলেছ। ডিরেক্ট অ্যাকশন ডে ছিল দেশভাগের আগের মানসিক প্রস্তুতি। গোপাল মুখার্জি ছিলেন সেই অদৃশ্য দেওয়াল যিনি কলকাতাকে রক্ষা করেছিলেন। তার জন্যই আজ কলকাতা ভারতের অংশ। 2005 সালে তিনি কলকাতাতেই মারা যান, কিন্তু তার কাজ, তার সাহস সবই আজ ভুলে যাওয়া হয়েছে। পাঠ্য বইয়ে তার নাম নেই, ইতিহাসে তার জায়গা নেই। তবু তিনি ছিলেন আমাদের শহরের একজন সত্যিকারের রক্ষাকর্তা। তাহলে গোপাল পাঁঠা শুধু অস্ত্রধারী ছিলেন না, ছিলেন এক শহরের রক্ষাকর্তা। তবে আমার কিন্তু ভাই এখানে একটা প্রশ্ন আছে। মানে এক্ষেত্রে গোপালবাবু যখন অস্ত্র ওঠালো, তাহলে তো আইন নিজের হাতে নিল, তাই না? মানে এখানে আমরা তাকে অন্য দৃষ্টিতে টেররিস্ট বলতেই পারি না, মানে ওই আর কি। সব দৃষ্টি দিয়েই ভাবা উচিত। আসবো সেই আলোচনাতেও। আগে শোনো পুরোটা। চলো তার আগে একটু অন্য জায়গায় যাওয়া যাক। এখানে আড্ডাটা জমে উঠলেও বেশ মশা কামড়াচ্ছে। তোমরা জানো 1946 সালের 16ই আগস্ট শুধু একটি দাঙ্গার দিন নয়, এটা ছিল ভারত ভাগের মানসিক সূচনা। কিন্তু কিভাবে আমরা সেই দিন পর্যন্ত পৌঁছালাম? ক্যাবিনেট মিশন প্রথমে ঐক্যবদ্ধ ভারতবর্ষের প্রস্তাব দেয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ও মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ আলাদা করে, কিন্তু কেন্দ্রীয় সরকারে ভারসাম্য রেখে। কিন্তু কংগ্রেস তাতে ভয় পায়। তারা ভাবে ভবিষ্যতে তাদের ক্ষমতা কমে যাবে। কিন্তু মুসলিম লীগের কথা তো বুঝতে হবে। তারা চেয়েছিল মুসলমানদের একটা আলাদা দেশ হোক। মিশনের দ্বিতীয় প্রস্তাবে সরাসরি ভাগের কথা তো আসে, একদিকে হিন্দু প্রধান, আরেকদিকে মুসলিম প্রধান অঞ্চল। কিন্তু কংগ্রেস সেটা একেবারেই মেনে নিতে পারেনি। আমার মনে হয় কোথাও একটা পড়েছিলাম, নেহেরু 10ই জুন বলেছিলেন, আমরা শুধু সংবিধান সভায় যোগ দেব, আর কোনো বাধ্যবাধকতা নেই। এই কথা মুসলিম লীগের কাছে ছিল একরকম না বলে দেওয়া। আচ্ছা, এবার বুঝলাম যে এই জেদ থেকেই আসে ডিরেক্ট অ্যাকশন ডে। মুসলিম লীগ বলে যে ভারত ভাগ হবে, না হলে জ্বলবে। তারা শান্তিপূর্ণ পথ ছেড়ে দেয়, আর 16ই আগস্ট হরতাল নয়, শক্তি দেখানোর দিন ঘোষণা হয়। এই রাজনৈতিক টানাপোড়েন, একে অপরের ওপর সন্দেহ আর ধর্ম নিয়ে উত্তেজনা ক্রমাগতই বেড়ে চলে। সব মিলিয়ে 16ই আগস্ট কলকাতা হয়ে ওঠে এক ভয়ঙ্কর যুদ্ধের মাঠ। আর এই অবস্থার জবাবেই গোপাল মুখার্জি প্রতিরোধ গড়ে তোলেন। এই গ্রেট ক্যালকাটা কিলিং কথাটা প্রথম কবে ব্যবহার হয়? ওই দিনই। ব্যাপারটা কিন্তু ভাবার বিষয়। একটা সাডেন ইনসিডেন্ট কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এইসব আমাদের বইয়ে থাকবে কেন?
কোন মান্ধাতার আমলের বাবর, হুমায়ুন, আকবরের ফ্যামিলি চার্ট মুখস্থ করতে করতেই দিন গেল। অ্যাটলিস্ট কিছু তো একটা থ্রিলার টাইপের কাহিনী পেলাম। আমার প্রশ্নটার কিন্তু কোনো উত্তর হলো না। আমরা বারবার বলছি মুসলিম লীগ আক্রমণ করেছিল, হিন্দুরা প্রতিরোধ করেছিল, কিন্তু বই বলছে দুদিকেই তৈরি ছিল। 14ই আগস্ট দেশপ্রিয় পার্কে হিন্দু মহাসভা আর কংগ্রেস সভা করে বলেছিলেন 16 তারিখে হরতাল চলতে দেয়া যাবে না। হ্যাঁ, জিন্নার ভাষা মানলাম আগ্রাসী, কিন্তু হিন্দু মহাসভার লোকেরাও কি কম ছিল? ছোড়া, বন্দুক সবকিছু নিয়ে তারা তৈরি ছিল। বলতে গেলে কেউই ধোয়া তুলসী পাতা নয়। তাহলে কি গোপাল মুখার্জির প্রতিরোধও আগে থেকেই প্ল্যান করা ছিল? তিনি যে রিভলভার ব্যবহার করেছিলেন সেটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের থেকে পাওয়া। এক বোতল হুইস্কি বা কিছু টাকায় তখন এসব পাওয়া যেত। তার মানে ডিরেক্ট অ্যাকশন ডে কি শুধু মুসলিম লীগের শক্তি দেখানোর দিন ছিল না? দুদিকেই যখন আগুন জ্বলছিল, আমরা তাহলে গোপাল পাঁঠাকেই কেন হিরো বানাচ্ছি? তোমরা ভাবছো ডিরেক্ট অ্যাকশন ডে মানে শুধু ধর্মের লড়াই, কিন্তু তার অনেক আগে জমির নিচে আগুন জ্বলছিল। 1940 সালে ফ্লাউড কমিশন বলেছিল, এই জমিদারি প্রথা তুলে দাও, জমি যার ফসল তার। এই ন্যায্য কথা বলতেই হিন্দু জমিদাররা ভয় পেয়ে গেল, কারণ যারা জমি চাষ করে তারা ছিল মুসলমান কৃষক, আর যারা শুধু ভাড়া তুলত তারা ছিল হিন্দু বড়লোক। রাজনীতি তখন হিসেব কষছিল, কে ভোট দেবে, কে ক্ষমতা পাবে, কে হারাবে জমি। এই ভয়, এই হিসেব, এই সবই জমির লড়াই, সবটাই ছিল ডিরেক্ট অ্যাকশন ডে এর পেছনে। ধর্ম ছিল মুখোশ মাত্র, আজও তাই। ভেতরে ছিল জমি, শ্রেণী আর ক্ষমতার খেলা। তাহলে আমরা যে ইতিহাস বইয়ে পড়ি, শত্রুকে, নায়ককে, সব কি রাজনৈতিক সুবিধার জন্য বানানো? হিন্দু মুসলিম ধর্মভিত্তিক রাজনীতি বরাবরই শত্রু বানিয়ে লোক জড়ো করেছে। এখানকার সরকারও তো বই থেকে ইতিহাস বাদ দিতে ব্যস্ত। তাহলে গোপাল পাঁঠা যদি একপাক্ষিক ইতিহাসে পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা হয়ে ওঠেন, সেটা কি শুধু সত্য নয়, রাজনৈতিক দরকারও? তবু সেই ঠেলাগাড়িতেই যে মৃতদেহগুলো ছিল সেটা তো সত্যি, অস্বীকার করার উপায় আছে কি? সেই রক্ত, সেই ভয়, সেই প্রতিরোধ সবই ছিল। ইতিহাসের কঠিন সত্য হয়তো বোঝা কঠিন। মুদ্রা কথা এই যে এই কলকাতা শহর তার অস্তিত্বের জন্য লড়ছিল। কে কাকে আক্রমণ করেছিল, কে প্রতিরোধ করেছিল, এই নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু একটা কথা আমি মানি, গোপাল মুখার্জি অস্ত্র ধরেছিলেন কারণ তিনি চুপ থাকতে পারেননি। হ্যাঁ, তিনি কোনো নেতা ছিলেন না, কিন্তু যখন পাড়ায় পাড়ায় আগুন জ্বলছিল তখন তিনি দোকান ফেলে নেমে এসেছিলেন। সেটা সাহস ছিল, প্রতিরোধ ছিল। বুঝলাম জিনিসটা। রাজনৈতিক প্রস্তুতি ছিল, ঠিক, দুই পক্ষ হিসেব করছিল, কিন্তু গোপাল পাঁঠা যা করেছিলেন সেটা ছিল এক ধরনের মানুষের অসাধারণ দুঃসাহস। তিনি কাউকে মারতে বেরোননি, তিনি রক্ষা করতে চেয়েছিলেন। গোপাল মুখার্জি 2005 সালে মারা গেছেন, কিন্তু তার নাম এখনো বেঁচে আছে। বউবাজারের মংলা লেনে মেডিকেল কলেজের উল্টো দিকে সেই ছোট্ট দোকানে। যে শহরটা আজও দাঁড়িয়ে আছে তার পেছনে ছিল এক অজানা প্রতিরোধ।